স্বাগতম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজ আমরা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যে অনুষ্ঠানটি করব সেটা কিন্তু সত্যি সত্যি মানে বিজ্ঞান সম্বন্ধে যারা ইন্টারেস্টেড এবং বিজ্ঞান নিয়ে যারা চলতে চান তাদের তো একটা বড় সংখ্যা এই ইউএম বা আইএম এর ছাত্রছাত্রী সারা ভারতে, সারা পৃথিবীতে। কিন্তু আমরা এরকম বলবো না যে আসুন ভর্তি হন, কারণ ভর্তি হওয়াটা এত সোজা না। এবং আমি যে এতদিন ধরে ইউএম আইএম এর সঙ্গে যুক্ত রয়েছি, আমার রেফারেন্সেও একটা ছেলে ভর্তি হবে না যদি না তার নাম্বার থাকে, পরিষ্কার ব্যাপার। তো সেখানে বাংলা তথা ভারতের সেরা ছাত্রছাত্রীরা পড়াশুনো করছেন। এবং হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা তো বিজ্ঞানেরই একটা পার্ট। আবার হিউম্যানিটিস বা কমার্সের ছাত্রছাত্রীদের জন্য তাদের কোর্স রয়েছে, সেটা নিয়ে আলোচনা পরে করবো ছোট্ট সময় থাকলে বা পরের এপিসোডে। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। প্রফেসর চ্যাটার্জি স্পেশালিটি হচ্ছে গিয়ে তিনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যা বাক্যালাপ করেছেন বা আমাদের নিউজ চ্যানেলগুলোতে তার কথা শুনেছি, সেটা অসাধারণ। এবং এইটা আমরা ডিটেল আলোচনা করব। একই সাথে আইএম এর পরিচালক বা ডাইরেক্টর প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আমার বাদিকে রয়েছেন। সম্প্রতি উনি বিদেশ থেকে ঘুরে এলেন, ফ্রান্স থেকে শুরু করে আমেরিকা। সেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যাপ্লিকেশনটা কিরকম ভাবে হচ্ছে এবং সেটা খুব খারাপ পথে যাচ্ছে এমন নয়, যেটা বারবার করে আমি সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুকে দেখতে পাচ্ছি, সব খেয়ে নেবে ইত্যাদি ইত্যাদি বেকার কথা, বাজে কথা। আসুন আপনাদের এটা খুলে দিই এই কথা, কারণ আপনারা প্রত্যেকেই ফেসবুক ঘাটেন এবং ফেসবুক এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একেবারে ভরপুর হয়ে গেছে, ভর্তি। মানে যে ক্লাস 6 পাস যে ফেসবুক করে বা ক্লাস 10 পাস, সেও এখন নানান কায়দায় এই কাণ্ড কারখানা করছে। প্রফেসর চ্যাটার্জি, আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো যে এটা কি ব্যাপার, হঠাৎ একটা রেভলিউশনের মতন হয়ে গেল, সারা পৃথিবীটাকেই যেন বদলে দিল, অথচ আমরা কিন্তু 3 বছর আগে থেকে এটা নিয়ে আলোচনা করছি। যদি একটু বিশদে বলেন। দেখুন, যে কোনো জিনিসের অ্যাকসেপ্টেন্স তখন আসে যখন পাবলিক সেটাকে ইউজ করতে পারে এবং তার থেকে সুবিধা পায়, তার থেকে ভালো কিছু পায়, তাহলেই তার অ্যাকসেপ্টেন্স আসে। গবেষণার জায়গায় আমরা এআই নিয়ে খুব বড় গবেষণা করেছি 3 বছর আগে, তাতে কিছু যায় আসে না। সেটা পাবলিকের কাছে তার কোনো অ্যাকসেপ্টেন্স নেই এবং না থাকাটাই স্বাভাবিক। কিন্তু যেই মুহূর্তে পাবলিক, যে কোনো লোক আজকে মোবাইলের মধ্যে এআইকে ইউজ করে তার ইচ্ছা মতো কিছু বানাতে পারবে, তখন তার অ্যাকসেপ্টেন্স আসে। শুধু বানাতে পারাটাই বড় কথা নয়, তার থেকে কিছু সাহায্য পাবে। কিরকম সাহায্য? ধরুন, খুব সিম্পল, আমার মাথায় খুব সুন্দর সুন্দর চিন্তা আসে, আমি খুব ভালো করে অনেক কিছু চিন্তা করতে পারি, কিন্তু সেটাকে খাতায় প্রপারলি বয়ান করতে পারি না, লিখতে পারি না। সেটাকে আমি সঠিকভাবে তাকে একটা শব্দ দান করতে পারি না। আমি আজকে আমার ভাবনাটা যদি এআইকে বলে দিই, এআই সেটা থেকে একটা সুন্দর লেখা তৈরি করে দিল। সেই লেখাটা আমি ছাপতে পারলাম, কোথাও না ছাপতে পারি, অন্তত আমার সোশ্যাল মিডিয়ায় পারলাম। ঠিক সঙ্গে সঙ্গে লোকের কাছে সেটা ভালো লাগে যে হ্যাঁ, তাহলে আমি আমার কাজটা সার্থক হলো, পূরণ হলো। তাহলে এই জায়গার থেকে এআই এর অ্যাকসেপ্টেন্সটা শুরু হচ্ছে যে সে তো করতে পারছে অনেক কিছু। এবার আসছে, আমি আমার ছবিটা একটু হেজি হয়ে গেছে, তাহলে আমি একটু আমার ছবিটাকে ক্লিন করে নিয়ে যদি পোস্ট করতে পারি, এআইকে দিলাম, এআই সুন্দরভাবে ওটাকে ক্লিন করে পোস্ট করে দিল, আবার লোকের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়লো। আমি বার করতে চাই যে আমি আজকে থেকে যদি 50 বছর আগে জন্মাতাম, তাহলে আমি যে টাইপের জামা কাপড় পরতাম বা যে করতাম তার উপর একটা ভিডিও তৈরি করি। সেটাও সম্ভব। হ্যাঁ, সুন্দর এআই দিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি হয়ে গেল। 50 বছর আগে আমি যদি জন্মাতাম, তাহলে আমি কি টাইপের জামা কাপড় পরতাম, কিরম ভাবে কথা বলতাম, তার উপর একটা সুন্দর ভিডিও হয়ে গেল। তাহলে লোকের খুব ভালো লাগলো, এআই এর অ্যাকসেপ্টেন্সের। এই কারণে এআই এর অ্যাকসেপ্টেন্স খুব সিম্পল। এবারে আসছি যে এআই এর দিকে যেটা অসুবিধা, সেটা হচ্ছে, দেখুন, যেটা আপাত দৃষ্টিতে অসুবিধা বলে মনে হয় সেটা হচ্ছে, হ্যাঁ, অনেক কাজ যেগুলোর জন্য মানুষের প্রয়োজনীয়তা হতো বা হয়, সেটা এই মুহূর্তে হচ্ছে না বা ভবিষ্যতে হবে না।
খুব সিম্পল, ছোট 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 অনেক জিনিসরা। যেমন ফর এক্সাম্পল, আমি অনেক রকম ভয়েস ওভার আর্টিস্ট আগের দিনে ইউজ করা হতো। যে ফর এক্সাম্পল একটা অ্যানিমেটেড মুভি হবে, সে অ্যানিমেটেড মুভি ভয়েস ওভার আর্টিস্ট দিয়ে তার ওই গলাটাকে তৈরি করা হয়েছে। আজকের দিনে এআই খুব সুন্দরভাবে সেটা করে দেবে, একটা দুটো তার ভয়েস ওভার আর্টিস্ট একটু রেকর্ড করে বাকিটা এআই করে দেবে। ফলে সেই ভয়েস ওভার আর্টিস্টের জবটা আপাত দৃষ্টিতে যদি আপনি বলেন তাহলে কমে গেল, রিকোয়ারমেন্ট অনেক কমে গেল। আবার দেখুন এর অনেক দিক আছে, আমি বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি সেটা কমে যায় তাহলে আগের দিনে কি হতো, ভয়েস ওভার আর্টিস্টের অভাবে প্রচুর অ্যানিমেটেড ফিল্মস আসতে পারতো না, কারণ ভয়েস ওভার আর্টিস্টের ডেট পেতে হবে, সে কবে এসে রেকর্ড করবে, সে অর্ধেক রেকর্ড করে বললো আমি ব্যস্ত হয়ে পড়লাম, সে অসুস্থ হয়ে পড়লো, তার কাজটা ফিল্মটা তো আটকে গেল। কিন্তু আজকের দিনে যেহেতু এআই এর সাহায্যে ফটাফট ভয়েস ওভার আর্ট করে একটা অ্যানিমেটেড ফিল্ম তৈরি করে দেওয়া যায়, তার মানে অ্যানিমেটেড ফিল্ম অনেক বেশি তৈরি হবে। এবারে আপনি দেখছেন ওই ভয়েস ওভার আর্টিস্টের রিকোয়ারমেন্টটা কমে গেল, কিছু জব চলে গেল। কিন্তু এটা তো দেখুন যে আজ যদি অনেকগুলো ফিল্ম আসে, সেই ফিল্মের সাথে কোনো লোক অ্যাসোসিয়েটেড নেই তো হতে পারে না। নাম্বার অফ ফিল্মস যদি বেড়ে যায়, তার সাথে অ্যাসোসিয়েটেড নাম্বার অফ পিপল তো বেড়ে যাবে। আজকে একদিনে একটা ফিল্ম তৈরি না হয়ে যদি 30টা ফিল্ম তৈরি হয়, তাহলে একদিনে একটা ফিল্ম তৈরি হতে আগে যদি 30টা লোক লাগে, তাহলে একদিনে 30টা ফিল্ম তৈরি হতে তো বেশি লোক লাগবে, এটা তো স্বাভাবিক। একটা ফিল্মে যদি 30-এর জায়গায় 10টাও লাগে, 30-এর জায়গায় কমে গিয়ে, তাহলে 30টা ফিল্ম তৈরি হতে তো 300টা লোক লাগছে 30-এর জায়গায়। খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। তার মানে নাম্বার অফ অ্যানিমেটেড ফিল্ম যদি বেড়ে যায়, তাহলে নাম্বার অফ পিপল অ্যাসোসিয়েটেড উইথ ইট বেড়ে যাবে। মানে জব, কিছু কিছু সেক্টরে জব লস হবে, কিন্তু তার জায়গায় আরো নতুন নতুন সেক্টর এত তৈরি হয়েছে বা হচ্ছে বা হবে যে সেখানে কিন্তু সেই জব লসটা পূরণ হয়ে যাবে, অনেক বেশি লোক তার জন্য লাগবে, প্রোডাক্ট বাড়বে। তা আমি এটা জেনারেলি যখন আজকের দিনে কোনো এরকম আসরে যাই না, আমি এরকম লোককে জিজ্ঞেস করি যে আপনারা বলুন যে কোন সেক্টরে আপনার মনে হয় যে এআই এসে গেছে বলে জবটা চলে যাবে। তা বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে। যেমন আমাকে একবার একজন লয়ার বলেছিলেন, যে বুঝিয়েছিলেন রাদার, যে তার সেক্টরে কেন বেশি লোক লাগছে। তিনি সুপ্রিম কোর্টের লয়ার, তিনি আমাকে যেটা বলেছিলেন যে আজকের দিনে আমি যখন কেস লিখি, কোনো কেস তৈরি করি, তখন আমি এআই দিয়ে সেটাকে লিখে নিতে পারি। তা আমি বললাম যে তাহলে আপনি বলুন, আপনার কি যত নম্বর সাবঅর্ডিনেটস যত লোক ছিল তত লোক কি আজকে লাগে? তখন সে বলেছিল, দেখুন এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি যেটা রিয়েলাইজ করেছি যে না, তত লোক লাগে না, নাম্বার অফ পিপল কমে গেছে। আগে আমার 14 জন লোক ছিল, এখন আমার 9 জন লোককে দিয়ে কাজ চলে যাচ্ছে, আমি দেখেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি দেখছি এই 9-এর জায়গায় আসছে 1 বছরের মধ্যে আমি অলরেডি বিজ্ঞাপন দিতে শুরু করে দিয়েছি যে আমি যেটা 14 থেকে কমিয়ে 9 করেছিলাম, আজকে 9 থেকে বাড়ি গোটা 90 করতে হবে। আমি বললাম সে কি কথা, কি কেন? বলল যে আমার আগে কি হতো, এই যে আপনাদের একটা মুখে ঘোরে না যে কেস পেন্ডিং হয়ে থাকে কোর্টে, সুপ্রিম কোর্টে, আজকের দিনে সেইটা অনেক কমে গেছে। তার কারণ হচ্ছে আগে কেস পেন্ডিং থাকতো কারণ আমরা লেখার সময় পেতাম না, আমরা তৈরি করার সময় পেতাম না। আজকের দিনে তো এআই করে দিচ্ছে ওইগুলো, ফলে অনেক তাড়াতাড়ি ওগুলো কেসগুলো তৈরি হয়ে যাচ্ছে, কেসের রাইট আপসগুলো তৈরি হয়ে যাচ্ছে। ফলে আজকের দিনে কেস অত পেন্ডিং থাকে না আমাদের কাছে। তাহলে নাম্বার অফ কেসেস যেটা আমি পার ডে বেসিসে ডিল করছি, সেটা আজকের দিনে এত বেড়ে গেছে যে 9 জন কেন আমাকে ওটা সামলাতে গেলে আমার এখন 90 জন লোক লাগবে। কথাটা বুঝুন। তার মানে কি? তার মানে সে কিন্তু যে 90টা লোক নিচ্ছে, 90টা লোককে কেন লাগবে? তাহলে এআই থেকে 14 দিয়ে হয়ে যেত, আপনি 90 বলছেন, তাহলে এআই কি কাজ করলো? আরে বাবা, 14 দিয়ে তিনি একদিনে একটা কেস তৈরি করতেন, আজকে 90টা লোক দিয়ে সে 14x7টা না, সে অ্যাকচুয়ালি 70টা কেস তৈরি করে দিচ্ছে, কারণ বাকি তো এআই করে দিচ্ছে। বলছে এত লোক লাগে যে আজকের দিনে আর কেস পেন্ডিং থাকে না। এই কথাটা উনি বলেছিলেন, আমি জানি না, এটা আমি তো লয়ার নই, আমি ওর ডিটেলসে ঢুকতে পারছি না, কিন্তু আমি ওনার থেকে যা শুনেছিলাম এক্স্যাক্টলি আমি সেটা রেপ্লিকেট করে আপনাদের বললাম। আমার তাই মনে হয় সব সেক্টরেই এআই আসার জন্য, যেহেতু কাজটা তাড়াতাড়ি হবে, তাই অনেক তাড়াতাড়ি জিনিস, রেট অফ প্রোডাকশনস অনেক বেড়ে যাবে, সব কিছুতে রেট অফ প্রোডাকশন বেড়ে যাবে। আর দেখুন, রেট অফ প্রোডাকশন বেড়ে গেলে
বিজনেস বাড়বে, বিজনেস বাড়লে ম্যান পাওয়ার বাড়তে বাধ্য। এই যে বলছেন আপনি কোডার লাগে না আজকের দিনে, নো কোড লো কোড খুব চলছে কথা। নো কোড লো কোড মানে কি? মানে হচ্ছে যে কোনো কোড লিখবো না বা খুব কম কোড লিখবো, বাকিটা এআই করে দেবে। তাহলে আমি যদি আজকে নো কোড লো করে চলে যাই, আজকের দিনে বড় বড় যে সব আইটি ফার্মসরা রয়েছে তারা আজকে একটা প্রজেক্ট নিয়ে 1 বছরের ডেডলাইন দেয়। আজ থেকে মানে যদি আপনি 1 মাস পরেও ভাবেন বা আজকের দিনেও যদি ভাবেন, 1 বছরের ডেডলাইন কেউ মানে ভাবতেই পারে না। কাজ দিয়েছি 1 বছর, 15 দিনে করে দাও। কাজ দিয়েছি 15 ডেজ, কিন্তু আজ থেকে 1 বছর আগেও 1 বছরের ডেডলাইন লোকের কাছে অত সাংঘাতিক ছিল না। প্রফেসর চক্রবর্তী একটা আইটি ফার্ম চালান, আমার মনে হয় উনিও এটাকে রিলেট করতে পারবেন। হ্যাঁ, যে অবশ্যই। উনি যখন আজকের দিনে যখন কোনো কেউ কাজ দেয় সফটওয়্যার ফার্মকে, আগের দিনে 1 বছর বলতো, এখন বলতো 15 দিনে করে দাও। 1 বছর কি আগে ডিটেইলটা বলুন। 2-3 বছরের প্রজেক্টও ছিল। হ্যাঁ, এখন তো 2-3 বছর 15 দিন, 1 মাস, মানে 1 মাস 2 মাস, বড় জোর 3 মাস, তার মধ্যে দিতে হবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে খুব সিম্পল, তার মানে 2 বছরের মধ্যে নাম্বার অফ প্রজেক্টস যেটা আউটকাম হতে হবে সেটা অনেক বেশি। আগে 3 বছরে একটা ছিল, এখন 3 মাসে একটা। তার মানে আপনি নিজে হিসাব করে দিন, বছরে কটা হলো? বছরে 4টে, 3 বছরে কতগুলো হলো? 12টা। তাহলে প্রজেক্ট তো 12টা হয়ে গেল। এবার 12টা প্রজেক্ট যদি আউটপুট করতে হয়, তাহলে সব কাজ তো আর এআই করতে হয়, একে চালানোরও তো লোক চাই রে বাবা, প্রচুর লোক। তাহলে নাম্বার অফ পিপল অনেক বেড়ে গেল। তো খুব স্বাভাবিক, মানে আমি যেটা ভাবছি যে কোডটা সাধারণ মানে লোক এআই লিখে দেবে, তাহলে প্রোগ্রামারের কাজ কি? আরে প্রোগ্রামার হয়তো ওই ডিটেলসে দরকার নেই, কিন্তু টেকনিক্যাল লোক যে ওই প্রোগ্রামটাকে অ্যানালাইজ করতে পারে, কি প্রোগ্রাম লিখতে হবে সেটাকে বোঝাতে পারে, এরকম লোকের সংখ্যা তো অনেক বেড়ে গেল, রিকোয়ারমেন্ট। তাহলে জব লস হচ্ছে না, জব যেটা হচ্ছে রিপ্লেসড হচ্ছে। বিভিন্ন রকম এরকম উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মানে যারা শুনছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় বোঝাই। অনেক সময় যখন বিভিন্ন আলোচনা সভায় যাই, আমি মানে দর্শকদের জিজ্ঞেস করি, আপনারা বলুন যে কোন সেন্সে আপনার মনে হচ্ছে যে লোক কম রয়েছে। আমি সেই সেন্সে ওনাকে বোঝানোর চেষ্টা করি যে কেন আজ থেকে মানে 5 বছর বাদে নাম্বার অফ পিপল রিকোয়ার্ড উইল বি মাচ হায়ার বিকজ অফ এআই। এটাই কথা, এআই এর জন্য লোক অনেক বেড়ে যাবে, এটাই আমরা মনে করি। এবং সেই কারণে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমরা আইএম এবং ইউএম গ্রুপে আমরা আমাদের পড়াশোনাটাকে ভীষণভাবে এআই কেন্দ্রিক পড়াশোনাতে রূপান্তরিত করেছি। এবার এখানে অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আপনি এরকমভাবে এআই পড়িয়ে যাচ্ছেন, তাহলে তো জব লস হবে। দেখো, জব লস যে কারণে, আমি ওইটাই আমার আগে চেনো ডিসক্লেমার দেওয়ার দরকার ছিল যে না, এআই জব লস হবে না। আমরা কি করছি? আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে তৈরি করছি এআই এর জন্য, এবং খুব সিম্পল জিনিস বানাতে বলছি স্টুডেন্টদের। খুব সিম্পল বলছি, তোমার বিশেষ কিছু দরকার নেই, তুমি খুব সিম্পল এআই এর অ্যাপ্লিকেশনস বানাও, বড় বড় কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই। ঠিক আছে, যেমন আমি আগে এক্সাম্পলটা অনেক সময় দিয়েছি যে কি টাইপের শব্দ সেটাকে চেনো। আমাদের একটা গ্রুপ অফ স্টুডেন্টস বানিয়েছে, কিচ্ছু না, খুব সিম্পল একটা প্রজেক্ট, এরকম ভাবে টোকা মারছে। এআই বলবে যে এটা কি শব্দ, এআই আউটপুট দিল এটা নকিং সাউন্ড। কিচ্ছু না, কি করেছে? এইরকম সাউন্ড এআই কে বহু শোনানো হয়েছে, শুনিয়ে চেনানো হয়েছে যে এটা নকিং সাউন্ড। তাই এরপরে যখনই আপনি কোনো নকিং করছেন, এআই বলে দিচ্ছে এটা নকিং সাউন্ড। যেভাবে মানুষ শেখে, আপনি কিভাবে শেখেন? আপনাকে তো কেউ বলেনি এটা দরজা টোকা মারার আওয়াজ, কেউ বলেছে কোনোদিন? মনে করুন, কেউ কোনোদিন বলেনি যে এটা কিন্তু দরজা টোকা মারার আওয়াজ। আমরা শুনে শিখে গেছি যে এটা দরজা টোকা মারার আওয়াজ। এআইও সেইভাবে শেখে। সেইভাবে আমরা কি করছি? আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করছি যে তোমরা সবাই শেখো এআই কে কি করে শেখাতে হয়, এআই কে কি করে ট্রেনিং করে, এআই কে কি করে শেখাতে হয় সেটা শেখো। যে এই যে আমি নক করছি, এটা নকিং সাউন্ড, এটা এআই কে কি করে বোঝাতে হয়, যাতে এরকম হাজারো নকিং সাউন্ড দিয়ে দাও, তারপরে এআই নিজেই বলবে এটা নকিং সাউন্ড। তো স্টুডেন্টের একটা প্রজেক্ট, একটা গ্রুপ অফ স্টুডেন্ট এরকম নকিং সাউন্ড শিখিয়েছে, একটা গ্রুপ অফ স্টুডেন্ট ক্ল্যাপিং সাউন্ড শিখিয়েছে, বুঝতে পারলেন? একটা গ্রুপ অফ স্টুডেন্ট চিৎকার করা সাউন্ড, ও করে চিৎকার করছে, এটা চিৎকারের সাউন্ড, সেটা শিখিয়েছে, বুঝতে পারলেন? একটা গ্রুপ অফ স্টুডেন্ট ঘন্টা বাজানোর আওয়াজ শিখিয়েছে, যে এটা ঘন্টা বাজানো। একটা গ্রুপ অফ স্টুডেন্ট বাঁশি বাজিয়ে শিখিয়েছে, এটা বাঁশি বাজানোর আওয়াজ। একটা গ্রুপ অফ স্টুডেন্ট গান গেয়ে বুঝিয়েছে, এটা গান গাওয়ার আওয়াজ। এইভাবে এআই মডেলকে, বিভিন্ন এআই মডেলকে শিখিয়েছে। এবারে আমরা কি করেছি? টিচাররা ওই গ্রুপ অফ স্টুডেন্টদেরকে একত্র করেছে। কেউ বাঁশি বাজানো শিখিয়েছে, কেউ গান গাওয়ানো শিখিয়েছে, কেউ নক করা শিখিয়েছে। এবার একজন টিচার এসে ওই সব স্টুডেন্টদেরকে একত্র করে একটা জায়গায় বসিয়েছে।
বসিয়ে এবার একটা এআই সফটওয়্যার তৈরি করেছে, যে সফটওয়্যারটা যে কোনো সাউন্ড, এই সবগুলো সাউন্ডের মধ্যে যে কোনো একটা সাউন্ড শুনে বলে দিচ্ছে যে এটা কিসের সাউন্ড। এটা খুব সুন্দর প্রজেক্ট হয়ে গেছে, যে একটা এআই সফটওয়্যার যেটা বলে দিচ্ছে যে এই সাউন্ডটা কিসের সাউন্ড। এবারে আপনি বলতে পারেন যে এর কি মানে লাভ আছে। দেখুন, লাভ আছে ইন্ডাস্ট্রির জন্য। প্রজেক্ট না আমরা হাজারো করি, প্রতি মাসে করি, প্রত্যেক মাসে আমরা ইন্ডাস্ট্রির জন্য প্রজেক্ট ডেলিভার করি। এখানে লাভ হচ্ছে এই যে আমার প্রতিটা স্টুডেন্ট শিখলো এআই মডেল কি করে ট্রেন করতে হয়। যখন সে ইন্ডাস্ট্রিতে যাবে তখন সে যেটা দরকার সেটা করে নেবে। আমাকে যদি আজকে কেউ প্রশ্ন করে, স্যার এটা করে আপনি কি এমন একটা প্রজেক্ট বানালেন, কি সাউন্ড সেটা চিনবে, কি লাভ হলো, আমরাও তো চিনতে পারি। আমি ওইগুলো উত্তরই দিই না। আমি বলি না না, আমার কাজ শেখানো, আমার কাজ হচ্ছে আমার স্টুডেন্টদের শেখানো। আমার কাজ তোমার ইন্ডাস্ট্রিকে মানে ওই করা নয়। ইন্ডাস্ট্রিতে করতে এরাই পারবে, তোমার ইন্ডাস্ট্রিকে এরাই দাঁড় করাবে। কেন দাঁড় করাবে? কারণ এ জানে যে এআই মডেল কি করে ট্রেন করতে হয়। ফলে ওটা আমার উদ্দেশ্য, যে আমার প্রতিটা স্টুডেন্ট শিখে গেল যে এআই মডেলকে কি করে ট্রেন করতে হয়। আজকে তুমি তোমার ইন্ডাস্ট্রিতে গিয়ে যা খুশি প্রজেক্ট আমার স্টুডেন্টকে দাও, আইএমইউএম স্টুডেন্ট থেকে তোমাকে কোনোদিন শুনতে হবে না যে না এটা আমি জানি না বা পারবো না। অন্য স্টুডেন্ট থেকে শুনতে হতে পারে, আইএমইউএম স্টুডেন্ট কোনোদিন তোমাকে বলবে না যে না স্যার এআই মডেল কি করে ট্রেন করে আমি তো জানি না। সে তোমার মডেলকে ট্রেন করে দেবে, শিখিয়ে দেবে, তোমার এআই সফটওয়্যার বানিয়ে দেবে, সব করে দেবে। কারণ আমার স্টুডেন্টরা তো সব রেডি হয়ে গেল, এর অ্যাপ্লিকেশন আমি পরে ভাববো। কিন্তু এটা কি মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে? বিশাল ভাবে করা যাবে। দেখুন, এআই এর তিনটে ফিল্ড, এআই হচ্ছে তিনটে এম, যেখানে এআই এর অ্যাপ্লিকেশন এই মুহূর্তে ম্যাক্সিমাম 3 M's: মেডিকেল, ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং। এত বড় প্লেন দুর্ঘটনা ঘটে গেল, এত লোক মারা গেল। সিম্পল, যদি আজকে এআই কে আরো আমরা বেশি করে নিয়ে নিতাম, বেশি করে অ্যাকসেপ্ট করতাম, এমব্রেস করতাম, তাহলে আজকে এআই সফটওয়্যার যদি সত্যি আমি ম্যানুফ্যাকচারিং এ 100% ইউজ করতাম, যদি সবাই রাজি হতো করতে, তাহলে বিশ্বাস করুন আজ থেকে 2 মাস আগে এআই বলে দিত যে এই প্লেনটার এই প্রবলেম আছে, এই প্লেনটার এই জায়গাটা রিপ্লেসমেন্ট দরকার। ম্যানুফ্যাকচারিং, ইউজ অফ এআই ইন ম্যানুফ্যাকচারিং, ইউজ অফ এআই ইন মেডিকেল। আজকের দিনেও number of doctors in the country is much lesser than what is needed. আমার একজন ডক্টরকে প্রয়োজন, আমার সেই ডাক্তারকেই প্রয়োজন। আমি অন্য কোনো ডাক্তারের কাছে যেতে চাই না। সেই ডাক্তারকে আমি আজকে পাবো না, আমার তো দরকারটা আজকে, কালকে তো নয়। তাহলে ওই ডাক্তার আজকে আমার এরকম একটা কন্ডিশন শুনে কি মেডিসিন দিত, দ্যাট দ্য ডক্টর ক্যান প্রেসক্রাইব, that an AI can prescribe, and ultimately that doctor sitting anywhere in the world can sign. সেটা সম্ভব? কেন সম্ভব না? এআই মডেল তো সেই ডক্টরের থেকে শিখে নিয়েছে। একই তো ব্যাপার, এআই যেভাবে শেখে, আপনার সাথে যদি আমি একটা এআই মডেলকে বসিয়ে দিই, কিচ্ছু না, একটা জাস্ট চিপ এখানে বসিয়ে দেবো, সবসময় চিপটা আপনার সাথে। এটা বাধ্যতামূলক করতে হবে যে যত ডক্টরস আর প্রফেশনালস, তোমরা তোমাদের ভেতরে যা মাল মশলা আছে বলে দাও। কিচ্ছু বলতে হবে না, ও যখন বলবে ও শুনে শুনে শিখে যাবে। লাগানো আছে তো চিপটা ওর সাথে। যাই হোক, কিন্তু সব থেকে বড় অ্যাপ্লিকেশন এটা নয়। মেডিকেলে সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে রিপোর্ট জেনারেশন, টেস্ট রিপোর্ট জেনারেশন। এটা দেখুন, কোনো একটা টেস্ট করছি, সেই টেস্ট রিপোর্টটা দেখে তার আউটপুটটা প্রপারলি লিখে দেওয়া, যে এই যে ছবিটা এসছে, ইউএসজি করেছি, এই যে ইউএসজিতে ছবিটা এসছে, এই ছবিটা দেখে পর বলে দেওয়া যে এই জায়গাগুলো হয়েছে তোমার শরীরে। এই হচ্ছে মেডিকেলে সব থেকে বড় ইউসেজ। আপনি মেডিকেল জিজ্ঞেস করেছিলেন, আর কি তিনটে বলেছেন? মেডিকেল, ম্যানুফ্যাকচারিং, ম্যানেজমেন্টের প্রচুর ইউজ আছে। আমার মনে হয় সেটা আমরা আবার পরে বলবো। ম্যানেজমেন্টের ইউজ হচ্ছে যে স্টুডেন্ট মানে একটা কোম্পানিকে মানে প্রেডিক্ট করা, যে এই কোম্পানিটা মানে আমি এই জায়গায় ইনভেস্ট করলে এটা কতটা সাকসেসফুল হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস মডেল, ডেটা রেলসের মধ্যে আজকের দিনে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যানালিসিস মডেল ঢুকে গেছে, যারা শুনে বলে দেয় যে আচ্ছা তুমি মুম্বাইতে এরকম একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছো, তুমি এত বছরের মধ্যে রিটার্ন পাবে। এটা হচ্ছে তার থার্ড অ্যাপ্লিকেশন, 3টে এম। প্রফেসর চক্রবর্তী, এবার আপনার পালা। সেটা হচ্ছে যে বিদেশে গিয়ে এটার অ্যাপ্লিকেশন কতটা পেলেন? ধরুন আমি এখনো ভারতবর্ষে পাইনি বলে এয়ার ইন্ডিয়ার প্রবলেমটা হয়েছে, বিদেশ কতটা প্রস্তুতি নিয়েছে? তাদের তো লোক সংখ্যাও কম। দেখুন, আজকের দিনে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, ফ্রান্স, এরা কিন্তু হোল হার্টেডলি অ্যাডপ্ট করছে। এরা বিভিন্ন জায়গায় অটোমেশন ইউজ করছে। এমনকি আমি অ্যামাজনের একটা দোকানে গেছিলাম, যেখানে ক্যামেরা আর এআই দিয়ে এমন করেছে দোকানটায় কোনো লোক ছিল না, কোনো ক্যাশিয়ার না, কোনো লোক না, জাস্ট
জাস্ট একজন আছে যে যদি কারো সমস্যা হয় তো মানে ইয়ে হয়, মানে সেও একদম মানে সেও সামনাসামনি নেই, একদম মানে কোনায় করে দাঁড়িয়ে আছে, পুরো দোকান ফাঁকা। দোকানে আপনি ঢুকলেন, আপনি আপনার জাস্ট ঢোকার সময় আপনার ফোন দিয়ে জাস্ট এটাকে কিউআর কোডটাকে করলেন, অ্যামাজনের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিলেন, ঢুকে আপনি কার্ড নিলেন, কার্ডে যা ইচ্ছা নিলেন বা কার্ড থেকে নিয়ে আবার ফেরত দিলেন, নিয়ে আপনি জাস্ট বেরিয়ে গেলেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো চেক আউট কাউন্টারে দাঁড়াতে হবে না, কোনো হিউম্যান ইন্টারাকশনই দরকার হয় না। তো এরকমও তো আমি দেখলাম যে অ্যামাজন এর একটা করে রেখেছে। তারপরে এরকম আমি বহু জায়গায় আজকাল দেখতে পাচ্ছি যে এআই মানে কমপ্লিটলি মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অ্যাডপ্ট করছে এবং তাতে তারা রোড সেফটি, তারপরে মানে মেডিকেলে প্রত্যেকটা বিষয়তে এআই ইউজ করে ওরা চেষ্টা করছে। সুতরাং এইখানে কিন্তু ইন্ডিয়ার একটা দারুণ অপরচুনিটি আছে যে ইন্ডিয়াও এখন অ্যাডপ্ট করছে। আমি জানি আমাদের ইনস্টিটিউটে যেমনি আমরা ভীষণভাবে অ্যাডপ্ট করছি, পড়াচ্ছি সবকিছুতে। তো এইটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি, ইন্ডিয়ার সাথে যে ডেভেলপড কান্ট্রি হওয়ার চেষ্টা করছি আমরা, অন্য ডেভেলপড কান্ট্রিগুলোর সাথে অ্যাট পার হওয়ার এখনই সুযোগ। এখন মেক ইন ইন্ডিয়া করে, এখন জিওপলিটিক্যাল সিচুয়েশনও যা আছে যে চায়না থেকে এক্সপোর্টের একটা সবার অ্যালার্জি আছে, এখনই কিন্তু ইন্ডিয়ার সময় যে এখন টেকনোলজি এআই কে নিয়ে মেক ইন ইন্ডিয়া করে সব সলিউশনগুলো ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করা এবং বিদেশে এক্সপোর্ট করা। সুতরাং এটা বিদেশে তো এটা মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো স্পেশালি হোল হার্টেডলি টেকনোলজি এবং এআই এর অ্যাডপশন দেখতে পাচ্ছি, এবং সেই সব সেক্টরে কিন্তু ইন্ডিয়ান হাইটেক ওয়ার্কারগুলোরও উন্নতি দেখতে পাচ্ছি। বিকজ অন্যান্য সেক্টরে তো একটু মুশকিল আছে, কারণ ওরা পলিটিক্যাল কারণে ওরা নিজের ইয়েটাই চায় সব সময়। এমনকি আপনি শুনে আশ্চর্য হবেন, মেটা এআই বলে একটা নতুন শুরু করেছে, সেখানে 11 জন লিডারকে নিয়েছে, 11 জনই হচ্ছে ইমিগ্রেন্ট, 11 জনই ইমিগ্রেন্ট যারা মেটা এআইটা বানিয়েছে। তো সুতরাং মানে এআই এর তো একটা দারুণ অপরচুনিটি। হ্যাঁ, এটা কিন্তু মানে এটার জন্য কিন্তু একটু কসরত করতে হবে, এটা কিন্তু মুখস্থ বিদ্যা বা রিপিটেটিভ বিদ্যা নয়, এটা কিন্তু থিঙ্কিং আউট অফ দ্য বক্স, মানে ইনোভেটিভ থিঙ্কিং কালচারটা পড়াশোনার মধ্যে ঢোকাতে হবে। সুতরাং আমাদের স্কুল কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে ইনোভেটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, এটা এন্টারপ্রেনারশিপ, স্টার্টআপ কালচারটা আনতে হবে, যেটা আমরা IMUM এ এনে ফেলেছি। সেটা আশা করি ইন্ডিয়ার অন্যান্য স্কুল কলেজেও আসবে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আসবে। তখন কিন্তু আমরা অনেকটা অ্যাট পার হয়ে যাব ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে। না, আপনার তো বাইরে এত প্রাক্তন ছাত্রীরা রয়েছে, প্রচুর, হাজার একদম অবশ্যই। আমাদের বাইরে যে ছাত্রছাত্রীগুলো আছে তারা বিভিন্ন জায়গায় লিডারশিপ রোলে আছে, তারা মাইক্রোসফটে, গুগলে, অ্যামাজনে বিভিন্ন মানে একজন প্রোডাক্ট ম্যানেজার। আমি গিয়ে যখন আমি আশ্চর্য হয়ে যাই, মানে ধরুন অ্যামাজনের পুরো ক্লাউডের একটা টিমের পুরো প্রোডাক্ট ম্যানেজার, একটা পুরো প্রোডাক্টের, তার বিভিন্ন জিনিসের প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ইনচার্জ। তো ওদের সাথে যখন ইন্টারাকশন গুলো হয়, মানে খুবই টেকনিক্যাল, খুবই একাডেমিক, খুবই স্যাটিসফাইং ইন্টারাকশন গুলো হয়, যে তারা মানে IIM থেকে পড়ে করে তারা এখন মানে একটা মানে দারুণ প্রোডাক্ট বানিয়েছে, বা তারা প্রোডাক্টটা মানে ওনার, যেগুলো মিলিয়ন্স অফ লোক বা বিলিয়ন্স অফ লোক ইউজ করে সে প্রোডাক্ট। এমনকি ফেসবুকেও আমাদের অ্যালুমনাইরা আছে, তারা বলছে তাদের মানে এত কত বিলিয়ন, 3 বিলিয়ন না কত ইউজার, সে যে প্রোডাক্ট বা সে ফিচারটা ডেভেলপ করে ডিপ্লয় করেছে, সেটা কয়েক বিলিয়ন ইউজাররা ইউজ করছে। তো এর যে একটা মানে কি বলবো আর মানে আউটপুট, এটা তো আনবিটেবল। এবং তারা সবসময় অ্যাকনলেজ করে যে আমরা যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো IIM এ শিখে এসেছি, সেইগুলোই এখন ইউজ করছি। আমরা সো থ্যাঙ্কফুল, আজকে করে খাচ্ছি, আজকে এত সুনাম পাচ্ছি বিকজ অফ IIM। এটা শুনতেও খুব ভালো লাগে যে এটা তারা কিন্তু সবাই অ্যাকনলেজ করে। যেমন প্রফেসর চ্যাটার্জি IT বা কম্পিউটার সায়েন্সের উপর বললেন, এটা কি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সব ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা ওশানের মতো, এটা মানে ইনফাইনাইট, মানে আপনি মানে ভাবতে পারেন, আপনি যা কিছু ভাবতে পারেন আপনি সেখানে AI ইউজ করতে পারেন,
যা কিছু ভাবতে পারেন। মানে ইট ইজ অনলি লিমিটেড বাই ইমাজিনেশন। মানে আপনি নতুন কালকে একটা ইমাজিন করলে সেটারও একটা ট্রেন করে একটা এআই একটা বানিয়ে ফেলতে পারে। মানে ইট ইজ মানে অফকোর্স কখনোই হিউম্যানকে এটা রিপ্লেস করতে পারবে না, কারণ এর তো মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং বা এগুলো নেই, কিন্তু এটা ধরতে পারেন নিয়ারেস্ট টু মানে খুব কাছাকাছি হিউম্যান বিইং এর চিন্তাধারা। মানে আপনি ধরুন আপনার একটা যদি ক্লোন বানিয়ে ফেলতে পারেন, সেরকম যে আপনি ভীষণ ব্যস্ত আছেন কিন্তু তাকে বলেন তুমি এই টাস্কটা করে দাও, তুমি এই টাস্কটা করে দাও, তো সে করে দেবে। তার সাথে রোবোটিক্স যুক্ত হয়ে শুধু কম্পিউটারের মধ্যে ব্যাপারটা আর কক্ষিগত থাকছে না, সেটা ফিজিক্যাল লাইফেও চলে আসছে। উনি যেমন বললেন যে টাইম মেশিনের মতন আমাকে পুরোনো দিনে চলে যাওয়ার ব্যাপারটা, একদম সেই অ্যাপ্লিকেশন আছে আপনার। ইনফ্যাক্ট এখন তো কোম্পানিগুলো প্রচুর করছে যে মানে ভ্যাকিউম ক্লিনার বা ক্লিনার রোবটিক দিয়ে করে দিচ্ছে, পুরো এআই দিয়ে পুরো ফ্লোর টোর ম্যাপ করে, এমনকি ফ্লোরে কোনো জামা পরে থাকলে রোবটিক আর্ম বেরিয়ে জামাটা তুলে সরিয়ে দিচ্ছে, পুরো জায়গাটা মানে ভ্যাকিউম করে মুছে টুছে দিচ্ছে। তো এটা একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। ইভেন এই যে চারদিকে এত যুদ্ধ চলছে, এখানে তো দেখতে পাচ্ছেন ড্রোন আর এআই ইউজেজ। শুধু তাই দিয়ে এখন তো মানে ছোট ছোট দেশ, কোথায় ইসরায়েল কোথায় ইরান, যে দেশ যাবো কেন আমি এখান থেকেই ছাড়বো, যে দেশগুলো আগে আন্ডারডগ ছিল, অর্থাৎ সবাই ভেবেছিল যে লড়াই করলেই হেরে যাবে, তারা বছরের পর বছর লড়ে যাচ্ছে এবং ঠেকিয়ে যাচ্ছে। মানে ইউক্রেনকে দেখুন বা ইরানকে দেখুন, কেন? বিকজ অফ এআই, বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ড্রোনস। তো সবশেষে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে তাহলে তো এটা আশীর্বাদই ধরে নিতে হবে, সবসময় যে আমরা অভিশাপ ধরবো তা না, আমাদের তো ডেভেলপ করতে হবে, আমাদের আধুনিক যুগের সঙ্গে চলতে হবে না? হ্যাঁ, আশীর্বাদ অভিশাপ মিলিয়েই তো সবকিছু হয়। দেখুন, কম্পিউটার আশীর্বাদ না অভিশাপ, এককালে আমরা এসে লিখতাম বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, তারপর লিখলাম কম্পিউটার অভিশাপ না আশীর্বাদ, তারপর লিখলাম এআই অভিশাপ না আশীর্বাদ। আজকে যদি আমাকে এখন আবার সেই এসেটা লিখতে হয় বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, আমরা নিশ্চয়ই বেশিরভাগই আশীর্বাদই বলবো, কিন্তু হ্যাঁ, অভিশাপের কিছু কিছু দিক তো আজও খুঁজে পাবো, নিশ্চয়ই পাবো, সর্বক্ষেত্রে থেকেই যাবে। কিন্তু হ্যাঁ, ইন দ্য বিগার অ্যাসপেক্টে যদি আমরা ভাবি, তাহলে নিশ্চয়ই দেখুন জেনারেশন এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে, পৃথিবীর সাথে কদমে কদম মিলিয়ে যদি আমাদের চলতে হয়, আমাদের কিছু করার নেই। এআই তো এসে গেছে, নাথিং ডুইং যে অভিশাপ আশীর্বাদ যতই আমরা ডিসকাস করি, এআই ইজ দেয়ার টু স্টে, এবং আমাদের স্টুডেন্টকে তৈরি করতে হবে। অ্যান্ড উই অ্যাট IEM and UEM রিমেন কমিটেড টু দ্য ফ্যাক্ট যে উই উইল প্রোভাইড দ্য বেস্ট ম্যান পাওয়ার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ইন্ডাস্ট্রি 10 years later, 30 years later, 50 years later and 100 years later. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকের এই অবধি, সামনের সপ্তাহে আমরা আরো কিছু বৈজ্ঞানিক তথ্য, এদের তো পাওয়া একটা ব্যস্ত মানুষ, আমাদের মতন তো আর বসে থাকার মানুষ না, তো যাই হোক, আমরা আরো কিছু বিজ্ঞানের তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো, এবং আপনাদেরকে আমরা খুশি যে UEM এর কাছ থেকে আমরাও শিখছি, আপনাদেরকেও কিছু উপহার দিচ্ছি, যেটা থেকে আপনাদের নতুন নতুন জ্ঞান অর্জন করা। ফলে আপনাদের অনেক অনেক নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি।